কম্পিউটার গ্রাফিক্সের দুনিয়ায় আজ আমরা একটু গভীরে যাব, মানে দেখব কিভাবে এই 3D রূপান্তর আর দেখার কৌশলগুলো কাজ করে। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর নির্যাসটাই তুলে আনবো আজ। হ্যাঁ, ঠিক। আমরা আসলে বোঝার চেষ্টা করব একটা সাধারণ স্ক্রিনে ত্রিমাত্রিক জগৎ মানে 3D ওয়ার্ল্ড কি করে বানানো হয়, সেগুলোকে ধরুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা, আলো, ছায়া, রং দিয়ে বাস্তব দেখানো, এমনকি নড়ানো চড়ানো, এই সব। একদম। বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য এই বেসিক আইডিয়াগুলো খুব দরকারি। তা তো বটেই। তো আজকের আলাপে থাকবে কার্ভস, সারফেস, কোনটা দেখা যাবে কোনটা যাবে না, আলো, রং, অ্যানিমেশন, এই সব আর কি। দারুণ। তাহলে শুরু করা যাক ওই মসৃণ আকার বা কার্ভ তৈরি দিয়ে। কম্পিউটার তো সোজা লাইন বোঝে, কিন্তু এই যে সুন্দর বাঁকানো ডিজাইনগুলো দেখি আমরা, ধরুন একটা গাড়ির বডি বা কোনো ক্যারেক্টার, এগুলো কি করে হয়? মানে স্প্লাইন জিনিসটা কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। স্প্লাইন আসলে একটা ম্যাথমেটিক্যাল টেকনিক। ভাবুন, অনেকগুলো ছোট ছোট পলিনমিয়াল বা বহুপদী সমীকরণ জুড়ে জুড়ে একটা স্মুথ কার্ভ বানানো হচ্ছে। ও আচ্ছা। এর মধ্যে বেজিয়ার আর বি স্প্লাইন এগুলো খুব পপুলার। কিছু কন্ট্রোল পয়েন্ট থাকে এগুলোতে। কন্ট্রোল পয়েন্ট? হ্যাঁ, নিয়ন্ত্রক বিন্দু। ডিজাইনার এই পয়েন্টগুলো একটু নাড়াচাড়া করেই কার্ভের শেপটা নিজের ইচ্ছে মতো বদলে ফেলতে পারেন। অনেকটা ধরুন কুমোর যেমন হাত দিয়ে চেপে চেপে মাটির পাত্রের শেপটা ঠিক করেন। বাহ, কুমোরের উপমাটা চমৎকার। তাহলে এই কন্ট্রোল পয়েন্টগুলো নাড়ালেই কার্ভের চেহারাও সেভাবে বদলে যায়, তাই না? একদম তাই। বেশ। এখন এই যে 3D শেপগুলো তৈরি হলো, একটা সিনে তো অনেক অবজেক্ট থাকে, কিছু সামনে, কিছু হয়তো পেছনে ঢাকা পড়ে গেছে। কম্পিউটার এটা বোঝে কি করে কোনটা দেখাবে? এটার জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো গিয়ে ব্যাক ফেস ডিটেকশন, মানে যে সারফেসগুলো দর্শকের দিকে মুখ করে নেই সেগুলোকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া। আচ্ছা। তবে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো ডেপথ বাফার বা জেড বাফার। এটা কি করে, স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেলের জন্য ক্যামেরা থেকে তার দূরত্ব বা ডেপথ ভ্যালুটা মনে রাখে। প্রতিটি পিক্সেলের জন্য? হ্যাঁ, প্রত্যেকটার জন্য। এবার যখন কোনো নতুন পিক্সেল আঁকার দরকার হয় তখনও দেখে যে ওই একই জায়গায় আগে যে পিক্সেলটা ছিল তার চেয়ে নতুনটা কাছে কিনা। যদি কাছে হয় তবেই নতুনটা আঁকে, নাহলে আগেরটাই রেখে দেয়। ও, ঠিক যেন একটা লাইনে অনেকে দাঁড়িয়ে থাকলে আমরা সামনের লোকগুলোকেই ভালো দেখতে পাই। ঠিক ধরেছেন, ওই রকমই। আরেকটা পদ্ধতি আছে স্ক্যান লাইন, সেটাও ব্যবহার হয়। আচ্ছা, তার মানে জেড বাফার বেশ ভালোভাবে এনশিওর করে যে স্ক্রিনের প্রত্যেকটা পয়েন্টে আমরা সবচেয়ে কাছের জিনিসটাই দেখছি। বেশ, কিন্তু এই বস্তুগুলোকে শুধু দেখালেই তো হবে না, রিয়েলিস্টিক দেখাতে আলো আর ছায়ার খেলাটাও তো জরুরি, তাই না? একদম। এখানেই আসে ইলুমিনেশন মডেল বা আলোর মডেলগুলো। মেইনলি ৩ রকম আলোর কথা ভাবা হয়। একটা হলো অ্যাম্বিয়েন্ট লাইট, মানে চারপাশের একটা হালকা আলো সবকিছুর উপরেই পড়ে। আচ্ছা। তারপর হলো ডিফিউজড রিফ্লেকশন, যখন কোনো ম্যাট সারফেসে, ধরুন দেয়ালে, আলো পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। হুম। আর ৩ নম্বরটা হলো স্পেকুলার রিফ্লেকশন, মানে চকচকে জিনিসে আলোর যে তীব্র ঝিলিক দেখা যায় একটা নির্দিষ্ট কোণে, যেমন স্টিলের বাসনে। রাইট। এবার ফং মডেল বা ধরুন ওয়ান মডেল, এগুলো এই ৩ রকম আলোকে মিক্স করে আরও বাস্তবসম্মত শেডিং তৈরি করে। আর হাফ টোনিং বা ডিথেরিং হলো কম রং ব্যবহার করেও বেশি রঙের একটা ইলুশন তৈরি করার টেকনিক। বুঝেছি। তাহলে ওই ফং মডেল ব্যবহার করেই কি একটা অবজেক্ট কতটা চকচকে বা কতটা ম্যাট দেখাবে সেটা ঠিক করা হয়? হ্যাঁ, মূলত তাই। স্পেকুলার কম্পোনেন্টটা নিয়ন্ত্রণ করে এটা করা যায়। আচ্ছা, এবার আসি রঙের কথায়। এই যে মনিটরের পর্দায় আমরা লাখ লাখ রং দেখি, এই রঙের জগৎটা কিভাবে তৈরি হয়? মানে মডেলগুলো কি? দেখুন, মূলত দুটো মডেল খুব ব্যবহার হয়। স্ক্রিনের জন্য, মানে মনিটর বা মোবাইলের জন্য ব্যবহার হয় RGB মডেল, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, এটা জানি। এটা অ্যাডিটিভ মডেল, মানে এই ৩টে মূল রঙের আলো মিশিয়ে বাকি সব রং তৈরি হয়। আলো যোগ হচ্ছে। আর প্রিন্টিংয়ের জন্য? প্রিন্টিংয়ের জন্য ঠিক উল্টো, ওখানে লাগে CMY মডেল, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। এটা সাবট্রাকটিভ। সাদা কাগজ থেকে এই কালিগুলো আলো শুষে নেয় আর আমরা বাকি রংটা দেখি, মানে রং বাদ দেওয়া হচ্ছে। ওহ, তাহলে তো পুরো উল্টো পদ্ধতি, অ্যাডিটিভ আর সাবট্রাকটিভ। একদম। এছাড়াও কাজের ধরন অনুযায়ী HSV, মানে হিউ, স্যাচুরেশন ভ্যালু বা YIQ, এই মডেলগুলোও ব্যবহার হয়।
তার মানে মনিটরের জন্য আলো যোগ করার আরজিবি আর প্রিন্টের জন্য কালি দিয়ে আলো বাদ দেওয়ার সিএমওয়াই, এই বেসিক পার্থক্যটা মনে রাখা দরকার। ঠিক। বেশ, সবশেষে একটা জিনিস জানার আছে, এই যে 3D অবজেক্টগুলো, এগুলোকে নড়ানো চড়ানো বা অ্যানিমেট করা হয় কিভাবে? এর একটা খুব পপুলার টেকনিক হলো কি ফ্রেম অ্যানিমেশন। কি ফ্রেম? হ্যাঁ, ভাবুন আপনি শুধু অ্যানিমেশনের শুরু আর শেষের পজিশনটা বলে দিলেন, বা ধরুন মাঝখানের কিছু খুব ইম্পর্ট্যান্ট পজিশন। এগুলোই হলো কি ফ্রেম। আচ্ছা। কম্পিউটার কি করে? এই কি ফ্রেমগুলোর মাঝখানের ফ্রেমগুলো, মানে ইন বিটুইন ফ্রেমগুলো, নিজে নিজেই ক্যালকুলেট করে বানিয়ে নেয়, যাতে পুরো মুভমেন্টটা খুব স্মুথ দেখায়। এই প্রসেসটাকে বলে ইন বিটুইনিং বা টুইনিং। ও, অনেকটা ছোটবেলায় আমরা যেমন ফ্লিপ বুকে ছবি আঁকতাম, পাতা উল্টে উল্টে মনে হতো ছবিটা নড়ছে। ঠিক তাই, একদম ওই কনসেপ্টটাই, কিন্তু অনেক সফিস্টিকেটেড ম্যাথমেটিক্স দিয়ে করা। দারুণ। তার মানে কি ফ্রেমগুলো কত ঘন ঘন বা দূরে দূরে দিচ্ছি তার উপর অ্যানিমেশনের স্পিড আর স্মুথনেস নির্ভর করবে, তাই তো? একদম। তাহলে আজকের এই আলোচনায় আমরা কম্পিউটার গ্রাফিক্সের একটা দারুণ জার্নি করলাম। দেখলাম কিভাবে মসৃণ কার্ভ তৈরি হয়, জেড বাফার দিয়ে কোনটা দেখা যাবে ঠিক হয়, আলো আর রং দিয়ে অবজেক্টকে জীবন্ত করা হয়, আর শেষে কি ফ্রেম দিয়ে সেগুলোকে নড়ানোও হয়। হ্যাঁ, ঠিক। আর এই যে কৌশলগুলো, এগুলো কিন্তু শুধু গেম বা মুভিতেই লাগে তা নয়। ইঞ্জিনিয়ারিং ডিজাইন, আর্কিটেকচার, ধরুন মেডিকেল ইমেজিং, সায়েন্টিফিক সিমুলেশন, কোথায় নেই এর ব্যবহার? সত্যি তো। তাই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ভালো করে বোঝাটা শুধু পাশ করার জন্য নয়, ফিউচার টেকনোলজিজ যেমন ধরুন ভার্চুয়াল রিয়ালিটি বা অগমেন্টেড রিয়ালিটি, এইসব ফিল্ডে কাজ করতে গেলে এগুলো জানতেই হবে। মানে শেখাটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। একদম ঠিক বলেছেন। শেষে একটা প্রশ্ন বা ভাবনা দিয়ে যাই। ভবিষ্যতে যখন আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আরও বেশি করে থাকব, মানে এই ভিআর এআর যখন আরও কমন হবে, তখন আজকের এই যে 3D রেন্ডারিংয়ের কৌশলগুলো, এগুলো আমাদের বাস্তবতার ধারণাটাকে ঠিক কতটা বদলে দেবে কি মনে হয়? হয়তো এই আলোচনাটা সেই ভাবনাটা উস্কে দিল।